একটু আগে একটা খবর দেখলাম যে আইন উপদেষ্টা বলছেন গণভোটের যে অধ্যাদেশ সেটি চূড়ান্ত হয়েছে, সেখানকার কিছু কিছু তথ্য যেমন পোস্টাল ভোটের সুযোগ রাখা হয়েছে, রঙিন ব্যালট পেপার, অনেক কিছু জানালেন। একটি প্রশ্ন থাকবে, তা সেখানেই ভোট দেবে। যদিও আমরা জানি একটির মধ্যে চারটি প্রশ্ন, চারটির একটির মধ্যে আরো 30টি বিষয়, অনেক কিছু আছে। এই প্রক্রিয়াটা আপনাদের কাছ থেকে একটু সামারি করে জানবো, এখন পর্যন্ত কেমন মনে হলো, আর সামনে এটার পরিণতি বা ফলাফল বা এটি আসলে কোন দিকে যাবে সেদিকে কোনো পূর্বাভাস আপনাদের আছে কিনা? কারণ এর মধ্যে আমরা অনেক আলোচনা দেখেছি, আন্দোলনের হুমকি দেখেছি, মানবিমান দেখেছি, নাটকও দেখেছি। মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে শুরু করি। আপনার কাছে এখন পর্যন্ত কেমন মনে হলো, সামনে এটার প্রক্রিয়া কেমন মনে হচ্ছে? গণভোট আসলে সত্যি কথা বলতে কি এখন গণডাইল হয়ে গেছে। মানে এটা আসলে কিছু হবে না, এটা যত রঙিন করুক যাই করুক না কেন, এটার প্রতি কারোরই আহ মানে আগ্রহ নেই, উদ্দীপনা নেই। এমনকি যারা আন্দোলন করছে এটার পক্ষে, সেই দলের নেতা কর্মীরা, প্রার্থীরা, কেউই আসলে ওই নির্বাচনের দিন গণভোটে তারা আগ্রহী হবে না। এটা স্বাভাবিক। এমন একটা নির্বাচন, এই নির্বাচনটা তো কোনো পৌরসভা নির্বাচন না, স্থানীয় সরকারের কোনো অংশের নির্বাচন না। এটা একদম ক্ষমতার নির্বাচন খুবই জমজমাট থাকে। যেহেতু এবার একটা টান টান উত্তেজনা, ভোটের প্যাটার্নটা অনিশ্চিত, কি হবে, কোন দিকে যাবে এই সাধারণ ভোট এবং আওয়ামী লীগের ভোট, তার উপর নির্ভর করছে অনেক কিছু। ফলে এইরকম একটা অনিশ্চিত অবস্থায় উত্তেজনা থাকে। সবাই একেবারে নিবিষ্ট থাকে যে তার প্রার্থী যাতে নির্বাচনে বিজয়ী হয়। আমি ভাবছিলাম যে জামাত ইসলাম হয়তো পরিস্থিতি বুঝে সরকারের কাছে বলবে যে আমরাই তো দাবি করছিলাম, আমরা এটা দাবি প্রত্যাহার করে নিচ্ছি, গণভোটের আর দরকার নেই। ওই জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে ওটার ভিত্তিতেই সংসদে আমরা সরব তুলবো, যদি আমরা ক্ষমতার বাইরে থাকি, আর ক্ষমতা গেলে আমরা সেটা বাস্তবায়ন করবো। কিন্তু না, দেখলাম সেই গণভোটটাই ধরে থাকলো। এতে যেটা হলো কি, আপনার আহ মানে এই যে গণভোটটা ইন্ট্রোডিউস করলো, তার জন্য আজকে অধ্যাদেশটা করলো, তার মানে গণভোটটা ছিলই না। তো গণভোটটা ছিল না, এটা ইন্ট্রোডিউস করলো, এটা কিসের ভিত্তিতে, কে এটা এই ম্যান্ডেট দিল যে আমি গণভোটটা লাগবেই? এটা সরকার বুঝলো কি করে? কোন নির্বাচিত সরকার তো না। ফলে এই সরকারের এই গণভোট অধ্যাদেশ নিয়েও প্রশ্ন উঠতে পারে, এবং এটা হয়তো পরবর্তী পার্লামেন্টে এটা আলোচনাও হইতে পারে যে এই ধরনের অধ্যাদেশ করে গণভোট করে কেন গণভোটকে বেইজ্জতি করা হবে। কারণ হুম। বেইজ্জতি হওয়ার অনেক রকম আলামত আমি তো বললামই, যে যেহেতু জি। আগ্রহী হবে না, ফলে এটার অংশগ্রহণ হবে না। আওয়ামী লীগ হুম। তারা যদি নির্বাচন ভোটে আসতো, তাহলে একটা বোঝা যেত অন্তত না ভোটের পাল্লাটা বাড়িয়ে দিত। কিন্তু তারা, আমার তো মনে হয় না যে কোনো অংশেই নির্বাচনমুখী হবে। ফলে আপনার কি আর মনে হয় বিএনপি আসলে কোন দিকে ভোট দেবে? কারণ ধরেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন প্রচারণায় যাচ্ছেন, মানুষ গণভোট বোঝে না, মানুষ জুলাই সনদ বোঝে না, মানুষ বোঝে নির্বাচন, তিনি এরকমটা বলছেন। তারপরে জয়নাল আবদিন ফারুক, তিনি তো প্রকাশ্যেই বলছেন যে না, এর পক্ষে ভোট হবে। আমার অনুষ্ঠানে বিএনপি নেতারা যাদের সাথে কথা হয়েছে, আমি জিজ্ঞাসা করেছি, তিনিও তারাও বলছেন যে না, এর পক্ষেই তার তার অপিনিয়ন, এরকম একটা অবস্থান জানাচ্ছেন। বিএনপি আসলে দল হিসেবে কোন দিকে যাবে, নাকি কোনো দিকেই যাবে না? বিএনপি এই গণভোটটা মানে নীরবে, নিভৃতে এটা প্রত্যাখ্যান করবে আসলে। হুম। তারা হা না কোনোটাতেই যাবে না, তারা একেবারে নিরপেক্ষ থাকবে। ফলে গণভোটের ওই ব্যালটের দিকে বিএনপির কোন নেতা কর্মী জি। এরা যাবে বলে মনে হয় না। শুধু আপনার। তারা, তাদেরকে বলবো কেন, জি। সাধারণ মানুষও ওই প্রার্থীর ভোট দেওয়ার পরে সে দ্রুত বেগে তার পেছনের লাইনটা যদি হুম। নির্বাচনটা জমাইতে পারে, তাহলে পেছনের লাইনটার দিকে তাকায় তাদের সম্মানে সে দ্রুত চলে আসবে যে আছে গণভোটটা থাক, আমি দিলাম না। এরকম এই যে আমি থাক দিলাম না করতে করতে এটা অটোমেটিক একটা প্রত্যাখ্যান হবে, বরং গণভোটের একটা বেইজ্জতি হবার হুম। সম্ভাবনা আছে। এইবার এতকাল হয়তো অনেক হয়নি। ধন্যবাদ। অনেক এই ধন্যবাদ মোস্তফা ফিরোজ। আপনার বিশ্লেষণ স্পষ্ট। আপনি দুটো শব্দ আমি নিচ্ছি, গণভোট, গণডাইল হয়ে গেছে, এবং গণভোটটি বেইজ্জতির শঙ্কা আপনি করছেন। দুটো বিষয় নিয়ে আমি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত প্রক্রিয়া কেমন হলো, আর সামনে নিয়ে আপনার কোনো পূর্বাভাস যে গণভোটকে আসলেই বেইজ্জতির শঙ্কা দেখছেন গণভোট নিয়ে, বা আপনি কি দেখছেন? না, আমি আসলে যেটা মনে করি যে গণভোটটা করা হয়েছে নিছকই একটা এক ধরনের ঢাল হিসেবে। হ্যাঁ, বিকজ যারা এখানে এই 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 রাজনীতিটা করেছে, গণভোটের রাজনীতি, এটা প্রয়োজনীয়তা আসলো কোথা থেকে? কারণ আপনি জানেন যে ঠিক এই মুহূর্তে যে প্রক্রিয়াতে আমাদের যে বিদ্যমান কনস্টিটিউশনের 106 ধারায় যে
আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সরকারটি আছে, সেই সরকারটির 120 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং আসলে যে ইতিহাস কি বলে, ইতিহাস তো এটাই বলে না যে কোনো সময় সব সময় সকলের না, রাইট? সো এই গণভোটটা হচ্ছে এক ধরনের শেল্টারের মতো। মানে হচ্ছে এখানে যেই পক্ষটি এই মুহূর্তে ক্ষমতায় আছে তারা আসলে তাদের বৈধতা নিশ্চিতকরণের একটা উপায় হিসেবে এই গণভোট নামক একটা আবিষ্কার করেছে, যাতে করে পরবর্তীতে কখনো যদি কোনো সময় এরকম কিছু হয়। এবং গণভোটটা আপনার কি নামে দেওয়া হয়েছে? জুলাই চার্টারের নামে। অর্থাৎ যেখানে আপনি চাইলেই, কারণ কতজন আছে শারমিন আমাদের দেশে যারা বসে বসে জুলাই চার্টারের 52 পেজ পড়ে বা গণভোট পড়ে এটাই করবে। নামের আগে জুলাই আছে, যেমন জুলাই যোদ্ধা, জুলাই চার্টার, মানে এটা একটা লুক্রেটিভ নেম, মানে শুনলেই আপনার একটা আপনি কিছু বলতে পারবেন না, একটা আবেদনের ব্যাপার আছে। তো সেরকম একটা জিনিস করা হয়েছে যাতে করে সকলে এই ভোটই করেন। কিন্তু মূল উদ্দেশ্য আসলে জুলাইকেও না, মূল উদ্দেশ্য কোনো পরিবর্তন না। মূল উদ্দেশ্য হচ্ছে যারা এখন ক্ষমতায় আছে তাদের এক ধরনের আইনি বৈধতা নিশ্চিত করা। এই আইনি বৈধতা নিশ্চিত করা যাতে করে পরবর্তীতে, কারণ ওনারা খুব স্মার্ট, আমি কখনোই মনে করি না, কারণ প্রথম দিকে অনেককে বলতে শুনেছি ডক্টর ইউনূস খুবই সাদামাটা, দারুণ একটা হাসি দেন, অনেক বিনয়ী, ইত্যাদি ইত্যাদি। আমার সবসময় মনে হয় যে উনি ভীষণ রকমের বিচক্ষণ এবং উনি জানেন যে পরবর্তীতে কখনো কোনো ফেরে পড়লে আপনি বাংলাদেশের বিদ্যমান কোনো সংবিধান কোনো কিছু দিয়ে আপনি উতরাতে পারবেন না এক্সেপ্ট রেফারেন্ডাম। সো রেফারেন্ডামটা ছিল এবং এখনো আছে। এটা একটা ওই যে নাহিদ ইসলামের সেফ এক্সিটের একটা খুব বড় একটা অস্ত্র। তো সেটাকে আসলে মূলত ব্যবহার করা হয়েছে এই গণভোটের সাথে, এবং এটা ব্যবহার করা হবে। আপনি দেখবেন নির্বাচন হোক বা না হোক, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, নির্বাচন হোক বা না হোক এই গভর্নমেন্ট গণভোট ডেফিনেটলি করবে। বিকজ কিন্তু গণভোটে ওই যে বেইজ্জতি হবে না তো, যেটি মোস্তফা ফিরোজ বলছেন? আশ্চর্য! আপনি এখন ফিরোজ ভাই কেন বলছেন আমি বুঝতে পারছি না। আপনার আমি আমি মানে গণভোটের রেজাল্টটা যে আমি তুমি ডামির মতো হবে না, এটা কি গ্যারান্টি আছে? মানে যত যেই যেটা বলুক, যদি আপনার সকল ক্ষমতা এভাবে হয়, সিটিসি হয়, অথবা আপনি এখন এই যে নতুন আলাদিনের চিরাগের মতো অল অফ এ সাডেন আপনি এখন প্রবাসীদের ভোটার করে দিয়েছেন, এটা নিয়ে তো আমার ভীষণ রিজার্ভেশন আছে। আই এম ভেরি সরি, মানে আই ডোন্ট নো হাউ এটা প্রসিড করবে কিভাবে। কেন রিজার্ভেশন কেন? রিজার্ভেশন প্রথম কথা হচ্ছে, আপনি আমার কাছে আমার হাত পর্যন্ত এখনো আসেনি। আপনি আমাকে বলেন একটা দেশের যদি ডুয়াল সিটিজেন থাকে, হাউ মানে তারা কিভাবে, হাউ দে আর এলিজিবল টু ভোট ফর অ্যানাদার নেশন? আপনি একই সাথে আমেরিকার সিটিজেন, একই সাথে বাংলাদেশের সিটিজেন, আপনি আমেরিকায় বসে বাংলাদেশের ভোট দিবেন, এটা তো কোনোভাবে রেশনাল এবং লজিক্যাল থটস এর মধ্যে পড়লো না, নাম্বার ওয়ান। আমেরিকার সিটিজেনকে পুরো প্রসেসিং করে দিয়ে আসলো, তাতে সমস্যা হলো না? ভোট দিলে সমস্যা? ভোট তো অনেক নগণ্য সেই তুলনায়। প্রসেসিং তো আমাদের সবসময় আমাদের সিটিজেন আমাদের হাতেই নাই। আমাদের দেশের নির্বাচন তো আমরা প্রসেসিং করছি না, এবং এটা তো আজকে থেকে না, ইট হ্যাজ বিন স্টার্টেড ফ্রম 2014। মানে এটা ডিফারেন্ট স্টেট ইন্টারভেন করছে, ওটা ডিফারেন্ট আলাপ। কিন্তু আপনি যখন নাগরিকের ভোটের কথা বলবেন, আমি যেটা আরো বুঝি যে আপনি এখানে একটা ভোট ব্যাংক আছে এবং পার্টিকুলার দলের ভোট ব্যাংক আছে। আমি জানি না বিএনপির মতো দল কেন এটাকে ওয়ার্ক অন করতে পারে নাই, এটা আই রিয়েলি ডোন্ট নো। তারা হয়তো ভেবেছেন। কিন্তু আপনি আমাকে বলেন যে এই যে এত এত স্টেটে সেখানে যে ভোট হবে, সেই ভোটটা কিভাবে ম্যানেজ হবে, সেই ভোটটা কে কখন দিবে? আপনি জানেন বাইরের দেশে সাইবার হ্যাকার্স আর ভেরি স্ট্রং, হ্যাকার্সদের একটা বিশালই আছে, কোনো ব্যাপারই না। সেই হ্যাকিংটাকে কিভাবে আপনি প্রতিরোধ করবেন? কাজেই এই দেশে আপনি যেটাই করেন, আবার এই দেশের মধ্যেও এখন যে বিদ্যমান পরিস্থিতি, এটা আপনাকে কে বললো? আমাদের বিএনপি বলেন বা যারাই বলছেন গণভোট কিছুই হবে না, কিন্তু আমার মনে হয় যে গণভোট কিছু না হলেও এই যে বিদ্যমান গভর্নমেন্ট আছে সে তার এন্ড পর্যন্ত যে কোনো মূল্যে গণভোটটা করিয়ে আসবে এবং হ্যাঁ নিয়ে বের হয়ে আসবে, এই কারণে যে সে তার বৈধতা নিশ্চিত করতে চায়। জি, আপনি মনে করছেন হ্যাঁ নিয়ে বের হয়ে আসবে, কিন্তু মানে এবং মানে সেফ এক্সিট হওয়ার ব্যাপার আপনি ধারণা করছেন, মানে এটি একটা কারণ হতে পারে, লেজে গোবরেও হতে পারে বলে মনে হচ্ছে আপনার কথা শুনে, যে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার মধ্যে কেবল অধ্যাদেশের খসড়া হলো, এরপর আরো প্রক্রিয়া আছে, কোনো প্রচারণাও নাই মানুষের মধ্যে। আসলে কি হচ্ছে সেটি একটা বিষয়। আমি একদম ছোট্ট করে এক লাইনে শুনি, মানে আজকে তো কেবল অধ্যাদেশের খসড়া হলো, যার কারণে আলোচনাটা একটু তুললাম। আপনাদের দুজনের কাছ থেকে এক লাইন করে জানতে চাই। মোস্তফা ফিরোজ, আপনি কি গণভোটে অংশগ্রহণ করবেন? আপনি কি হ্যাঁ ভোট দেবেন, না ভোট দেবেন? কি আপনার অবস্থান কি? গণভোটে তো অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না, আমি তো এটা পুরো বিরোধী। এটা তো একেবারে মানে এটা মানে একটা জাতির 15 বছরের আকাঙ্ক্ষা ছিল একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনের মধ্যে সেটা করবো, তার মধ্যে একটা ইয়ে ঢুকাই দিয়ে বসে থাকলো, এটা তো প্রশ্নই ওঠে না।
আচ্ছা, এটা একদম আমি তো স্পষ্ট। নাই, মানে আপনি অংশই নেবেন না গণভোটে? অবশ্যই না। আচ্ছা, স্পষ্ট। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি কি করবেন? হ্যাঁ ভোট, না ভোট, নাকি অংশই নেবেন না? আমি তো এটা বলবো না, প্রথমত আমি এটা বলবো না, আর দ্বিতীয়ত আমি ডেফিনেটলি যাব। কারণ এত সুন্দর নাটক মোস্তফা ভাই মিস করতে পারেন। আমি এই নাটক সশরীরে উপভোগের সুযোগ মিস করতে একদম আগ্রহী না। কারণ আমরা যখন যাই, আমি তো একজন গবেষক মানুষ, আমার জন্য এটা খুব ইন্টারেস্টিং। আমি দেখতে চাই হুম আমার পাশের বাসার আমার নিচু তলার যিনি রিক্সা চালক আছে, উনি কিভাবে এই গণভোটটা বুঝেন, হ্যাঁ হুম না আমরাকে কে কিভাবে বলে। আমি দেখতে চাই আমার বাসায় যিনি কাজ করেন, যিনি হুম। বুঝতে পারেন, তাকে এটা কিভাবে কিভাবে বোঝানো হয়। এই যে একটা কি বলবো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা আমি মিস করতেই চাই না কোনোভাবে। মানে কিন্তু আপনি ভোট তার নিয়ে মানে আগ্রহী না, নাটক নিয়ে আগ্রহী? এক্স্যাক্টলি আমি খুবই আগ্রহী, এই বিষয়ে আমি খুবই আগ্রহী। মোস্তফা না ভাই নাই যেতে পারে, আমি যদি ভোট হয় কেন্দ্রে আমি অবশ্যই যাব, এই বিষয়ে আমি নিশ্চিত। আচ্ছা, কেন্দ্রে আপনি অবশ্যই যাবেন, নাটক দেখতে যাবেন, ভোটটা দিবেন কিনা সেই বিষয়ে আপনি এখনো বলছেন না। বুঝছি না। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা ঠিক করছি গণভোট প্রসঙ্গে, সামনে দেখা যাক। যেটি বলছিলাম, কোনো প্রচারণা নাই, মানুষ আসলে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি তো খুব মানে এই প্রসঙ্গটা তো আসলে সব সময় আলোচনা হলো, কিন্তু তারপর এটা নিয়ে কোনো প্রচারণাও হলো না যে কি নিয়ে আসলে মানুষ ভোট দেবে, সেটা মানুষ জানে কিনা, সবচেয়ে বড় প্রশ্ন। আসি এবার এই প্রসঙ্গে, বাউল প্রসঙ্গে যা হচ্ছে, কদিন খুব আলোচনাও হলো। বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করে তাকে কারাগারে নেওয়া হলো, তার ভক্তদের উপর হামলা হলো। মানে হামলা থেকে বাঁচতে পানিতে লাফিয়ে পড়লো, পুলিশের সামনেও হলো এই ঘটনাগুলো। তারপরে তাদেরকে হাসপাতালে যারা গেছেন তারা ভয়ে হাসপাতালেও থাকতে পারলেন না, এরকম একটা অবস্থা। আহ, মামলা হলো, সেটিও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে, গ্রেপ্তার হলো না এখন পর্যন্ত। মানে এই, আর উপদেষ্টাদের পক্ষ থেকে দেখা যাচ্ছে তারা বিবৃতি দিচ্ছেন সুশীল সমাজের মতো একটা অবস্থানে। আমি মুস্তফা ফিরোজ, এইরকম একটা কনসিকুয়েন্স, এর বাইরে আপনি আরো কিছু দেখছেন কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার আসলে এখানে কেমন ভূমিকায়? সরকার তো উগ্রবাদীদের কাছে রীতিমতো আত্মসমর্পণ করছে, এটা পরিষ্কার। এই উগ্রপন্থার এই মুখটা একটা দেখলাম না যেটাকে সাকসেসফুলি তাৎক্ষণিকভাবে সেটা রক্ষা করতে পারছে। শুধুমাত্র একটাই দেখলাম, সর্বশেষ 32 নম্বরের ধ্বংসাবশেষটা রক্ষা করতে পারলো, এবং তাও কি সেনাবাহিনী পুলিশ মিলে সেই দুপুর 12:30 1টা থেকে শুরু করছে রাত্রে 9টা পর্যন্ত, লম্বা সময় ধরে তাকে যুদ্ধ করতে হলো, কিন্তু সেখানে কোনো গ্রেপ্তার নেই। সেখানে যারা রিয়েল মানে মানে কি বলে নাট্যকার, তাদেরকে কিভাবে অব্যাহতি দেওয়া হলো, কিভাবে তারা অশালীন ভাষায় পুলিশ এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখলো, সবই দেখলাম। এই তারপরে ধৈর্য ধরে কোন রকমে এটা রেহাই পেল। এইটা ছাড়া মানে আমি আর কোনো একটা জায়গায় দেখলাম না যে মবটা ব্যর্থ হয়েছে, এরকম ঘটনা আমি দেখি নাই। তো সুতরাং এই মব কারা করে? যারা উগ্রবাদী মৌলবাদী, তারাই তো। তো সরকার তো উগ্রবাদী মৌলবাদীদের এক ধরনের পৃষ্ঠপোষক, আবার আরেক ভাবে বলা যায় যে তাদের কাছে অসহায় আত্মসমর্পণ করছে। তো কারণ কি? তারা মনে করছে যে এখানে এই শক্তিটা বোধহয় খুব রাইজিং, ফলে এদের প্রোটেকশন নিয়ে আমি আমার সরকারটা কোন রকম টিকায় রাখবো, হুম নাহলে আমার গতি উল্টায় যাবে। যার কারণে আজকে আউল বাউল মাজার সমস্ত জায়গায় কোথায় হামলা হচ্ছে না, যেখানে যখন যারা মনে করতেছে সেখানে হামলা চালানো হচ্ছে, মরা লাশ আপনার উঠায় নিয়ে এসে পোড়াচ্ছে সবার সামনে, কেউ তো বাধা দিচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতি এখন বাংলাদেশে। হুম। আপনি বলছেন যে মানে সরকার মনে করছে যে তারা একটা রাইজিং শক্তি, এই জন্য তাদেরকে খুব মানে ঘাটাচ্ছে না, একরকম আত্মসমর্পণই করছে। কিন্তু শুধু কি তারাই মনে করছে, সরকারই মনে করছে? রাজনৈতিক দলগুলো কি করছে? এরকম একটা ঘটনা বা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কোনো শক্ত অবস্থান, শক্ত প্রতিবাদী জায়গায় কি কোনো দলকে দেখছেন? জামাত ইসলাম, ইসলামপন্থী একটা দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাদের তো মানে যেহেতু একটা ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে, তাদের কি কোনো অবস্থা দেখছেন? বা বড় দল হিসেবে বিএনপির অবস্থান দেখছেন, মোস্তফা ফিরোজ? বিএনপিও একভাবে আত্মসমর্পণ করে বসে আছে এই সরকারের মতো। হুম আর জামাতের অবস্থানটা এমনি কনফিউজিং। তবে জামাত হচ্ছে হয়তো ভেতরে ভেতরে তারা সমর্থন করছে, কিন্তু উপরে উপরে চুপচাপ আছে। কিন্তু বিএনপির বিষয়টা তারা আত্মসমর্পণ করা, তারা ভেতর থেকে চাচ্ছে না যে এরকম হোক, কিন্তু কিছু করতেও পারছে না, কারণ এই শক্তির ভোট আছে, ক্ষমতা আছে। ফলে এই নির্বাচনের আগে তারা এদের সাথে কোনো সংঘাতে জড়াতে চাচ্ছে হুম। না। কিন্তু এইটা এই আপোষের মধ্য দিয়ে আসলে যেটা হচ্ছে, ফাইনালি এটা বিএনপির জন্য বা সরকারের জন্য এটা ক্ষতি হচ্ছে। এটা আপনি দেখবেন যে এইভাবে জয় আর হইতে জামাতের হইতে জন্য? জামাতের জন্য তো বিশাল বিষয়, কারণ জামাতের তো আচ্ছা। শক্তি এটা। তো
এটা তো আলটিমেটলি তো বেনিফিটটা জামাতের ঘরেই যাচ্ছে, এর ব্যাপারে জি তো কোনো সন্দেহ নেই। এবং জি এই শক্তি যত আরো মানে ফ্লারিশ করবে, তার ভোট বাড়বে, অন্যরা দূরে সরে যাবে ভোট কেন্দ্র থেকে। যেমন ধরেন এখন কি হবে যদি বেশি সংঘাত হয়, এরকম শক্তি হয়, তা আমি চিন্তা করবো যে আর ভোট দিয়ে লাভ কি, দূর বাদ দিই এইসব এর থেকে বরং যেমন গত 15 বছর ভোট দেয়নি, সামনের নির্বাচনে হয়তো এই সিদ্ধান্তই নিতে হবে, এছাড়া আর কি করবো। জি, অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কি মনে হয় সরকারের ভূমিকা কি? আমি একটা মানে ধারাবাহিকতা ঘটনার বর্ণনা করছিলাম, যা যা হলো এর বাইরে ঘটনার থাকলে আপনি সেটাও বলবেন, আর আপনি সরকারের ভূমিকা কেমন দেখেন সেটা বলবেন। রাজনৈতিক দলগুলোর অবস্থান আপনার কাছে কি মনে হয়? মোস্তফা ফিরোজ যেই বিশ্লেষণ করলেন তার সাথে একমত হবেন কিনা বা যোগ করবেন কিনা বা ভিন্ন মত, যেটাই আপনার বিশ্লেষণ। না, ফিরোজ ভাই বলেছেন, সেটা মানে ডেফিনেটলি উনি টু দ্য পয়েন্টই বলেছেন, বাট হোয়াট আই নিড টু সে যে এই পুরো ব্যবস্থাটা আপনার যে সময় আসছে, এই গভর্নমেন্টটা ফর্ম করার পরে দেখেন ইট ইজ আমাদের, আমার বলতে কোনো সমস্যা নেই। গভর্নমেন্টটা যে সময় ফর্ম করেছিল সেই সময়টা অনেক ফ্রাজাইলিটি ছিল, মানে আমাদের এভরিথিং মানে সবকিছু অনেক হুম হুম ব্রোকেন ছিল। এটা আমি আমি বলতে চাই, আই উড লাইক টু অ্যাকনলেজ দিস থিং। মানে দেশে একটা ভীষণ রকম একটা অবস্থা, খুবই নাজুক ছিল, ভালনারেবল। বাট আপনার কোনো এক অদ্ভুত কারণে মানে আমাদের যেটা হয় যে অন্যান্য পলিটিক্যাল ফোর্স যখন আসে বা আপনার যখন আপনার আর্মি আসে, তার একটা নিজস্ব ফোর্স থাকে। কিন্তু এই গভর্নমেন্টই যখন শুরু থেকেই আপনার এখানে মবকে লেজিটিমাইজ করার জন্য তার কিছু মানুষ দরকার ছিল। দ্যাটস ওয়াই আপনি দেখেছেন এই গভর্নমেন্টের একদম হায়ার মানে জায়গা থেকে এখানে মবকে প্রেশার গ্রুপ নামে বলা হয়েছে, যেটা মানে আমার মনে হয় যে পুরা দুনিয়াতে মনে হয় এরকম একটা মানে এরকম একটা অদ্ভুত ঘটনা মনে হয় আর কোথাও ঘটেনি। আমরা চাইলে গ্রিনিস বুকে অ্যাপ্লাই করতে পারি, যেখানে গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে মব ইজ প্রেশার গ্রুপ, কাইন্ড অফ এ প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপ বললে আবার ওনারা মাইন্ড করেন, বলে যে কাইন্ড অফ এ প্রেশার গ্রুপ। সো হুম সেক্ষেত্রে যেটা হয়েছে, যখন আপনি শুরু থেকে আপনি দেখেন, শুরু থেকে কোনো কিছু হলেই কোনো একটি পার্টির কিছু কিছু গ্রুপের লোকজন কোড অ্যান্ড কোড দে হ্যাভ সেড চল রাজুতে আয়। মানে হুম আপনি এই যে প্রসেসটা, এটা তো একদিনেই জায়গায় এসে দাঁড়ায়নি। আপনি কন্টিনিউয়াসলি ক্রনোলজিক্যালি আপনি যে জায়গাটা আপনার ডিল করার কথা ছিল পলিটিক্যালি, যে জায়গাটা আপনার ডিল করার কথা ছিল সিস্টেমেটিক্যালি, ল এনফোর্সমেন্টের ব্যবহার দিয়ে, ইনস্টিটিউশনালাইজেশনের ব্যবহার দিয়ে, ইন্টারভেনশনের ব্যবহার দিয়ে আপনি সেটা কোন এক কারণে, অযাচিত কারণে আপনি এটা পার্টিকুলার কিছু কিছু গ্রুপের হাতে কুকিগত করেছেন, দিয়ে দিয়েছেন। এবং সেই গ্রুপকে আপনি এনরোজ করেছেন যে দে ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমার মনে আছে লাস্ট আমি মোস্তফা ফিরোজ ভাইয়ের সাথে মনে একটা টক শো করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এই যেখানে রাষ্ট্রে কোথায় কাকে ফোন করলে বুলডেজার আসে, এটা তো আমাদের মতো হুম সাধারণ নাগরিক জানে না, বিকজ হুম বুলডেজার তো আর এরকম না যে আপনি চাইলে একটা ভাড়া করে নিয়ে হুম হুম আসবেন। সো ইট ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যে এখানে আপনার খুবই একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন। এখন জি ঘটনাটা কি হয়েছে? এখন যে ঘটনাটা হয়েছে যে আপনার বাউল কেন্দ্রিক যে আলাপটা আপনি তুলেছেন, আপনি এটা তো এরকম বিচ্ছিন্ন না, এটাও আমি বলতে চাই। বাউলদের উপরে আক্রমণটাকে যদি কেউ লোকেট করতে চায়, এটা খুবই আফটার 5th অগাস্ট, আই উড লাইক টু ডিনাই, এটা আমি ডিনাই করবো। কারণ আমরা যারা গবেষণা করি, পড়াশোনা করি বা জানি, আমরা জানি যে এটা ক্রনোলজিক্যালি দীর্ঘদিন ধরে আপনার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে এখানে, একটা এক্সট্রিমিস্ট ফোর্সের রাইজের সাথে এটার একটা কনফ্লিক্ট আছে, এবং এখানে ভীষণ রকমের গ্লোবাল লোকাল নানাবিধ পলিটিক্স এটার সাথে যুক্ত আছে। বাট এই পার্টিকুলার সময়ে এই ঘটনাটা আপনি ওই পলিটিক্স থেকে যে বিচ্ছিন্ন ব্যাপারটা এরকমও না, কিন্তু এই পার্টিকুলার সময় যেটা হয়েছে যে উস্কানি আছে। মানে মনে করেন এখন যদি আমি এরকম একটা কাজ করে ফেলতে পারি, তাহলে আমার জন্য কিছু সুবিধা হয়। দেখেন হুম আমার এখানে আমি একটু সিরিয়াস কথা বলতে চাই শারমিন, এটা খুব দুঃখজনক। 2010 সালে তৎকালীন সরকার আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ছিল, বাংলাদেশের গ্রাম অঞ্চলে আইন করে, শিল্পকলা একাডেমি থেকে আইন করে, এবং যদি আমি ভুল না করে থাকি, নাসিরুদ্দিন ইউসুফের সাইন করা হুম প্রজ্ঞাপন জারি হয়, যাত্রাপালা বন্ধ করে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। এবং হুম এই যে যাত্রা, এই যাত্রা ছিল গ্রামীণ মানুষের একটা বিনোদনের অন্যতম সোর্স। এবং এরপরে 2011-12-তে বাংলাদেশের মানুষের যেখানে চায়ের দোকানে, টঙের দোকানে, আমরা যেহেতু নির্বিজ্ঞানী, আমরা যেহেতু রাস্তা দিয়ে জনপদ দিয়ে হাঁটি যাই, যেখানে মানুষ আড্ডা দিত, সেখানে সারাক্ষণ বাংলা সিনেমা যেত, সেই জায়গাটা এগেইন তৎকালীন সরকার তার অদূরদর্শিতা অথবা
অতিরিক্ত চালাকি বা বুদ্ধিজীবিতার কারণে আপনার পিস টিভিকে জায়গা করে দেয়। হুম? অর্থাৎ সেই জায়গাতে যেখানে চলতো হচ্ছে আপনার বাংলা সিনেমা, সেই জায়গাটা দখল করে নেয় হচ্ছে পিস টিভি। একটা সামাজিক মন, একটা চর্চা কিভাবে বদলে যায় এটা বোঝাটা খুব জরুরি। আমাদের দেশে তো গবেষণা হয় না, আর যারা আমরা করি আমাদের কোনো দাম থাকে না বা আমাদের কথা কেউ শোনে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে আপনি সমাজটাকে পরিবর্তন করার জন্য এই দুটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই যে একটা ভীষণ রকমের একটা গ্রুপ যারা নিজেদেরকে দাবি করছে এক এক ধরনের সেন্টিমেন্ট থেকে, এবং আমি যেটা বলেছি হিস্টোরিক্যালি আপনার দাবি করছে বিভিন্ন জায়গাতে আছে, এটা শুধু বাংলাদেশের সংকট না, এই এশিয়াতে, সাউথ এশিয়াতে আপনার অনেক ধরনের ধারা আছে এবং তারা দাবি করছে। এরা খুব কনসিয়াসলি এই মুভমেন্টের ভিতরে ঢোকে, এবং এরপরে যদি আপনি বলেন আমাকে এই লোকজ মানুষের যে রেজিস্ট্যান্সটা করে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আসে আমাদের এই পালাগানের শিল্পীদের কাছ থেকে, জারি সারি। কারণ এটাকে মানে কি বলবো, আল্লাহর অশেষ কৃপা আমাদের বিগত গভর্নমেন্টের মনে হয়নি যে এটাও বন্ধ করে দিই, মানে নাসিরুদ্দিন ইউসুফের মনে হয়নি সাইন করে এটাও বন্ধ করে দিই, কারণ এখানে অশ্লীল জিনিসপত্র হয়। পারলে উনি মনে হয় সেটাও করতেন, যেভাবে উনি যাত্রাটা বন্ধ করেছিলেন। ঠিক আছে, মানে এগুলো তো একদিনে হয় না, আপনার অসুখটা তো একদিনে আসে না, এটা তো আপনি ক্ষণে ক্ষণে এটা করেছেন, ইউ টেক ইট। সো আপনি যেটা আজকে দেখছেন, তো এই যে ফেসটা আসছে, তো তখন যেটা হয়েছে, আমি বা আপনি বা মুস্তাফিজ ভাই, আমরা তো একটা যে কোনো অর্থে আমরা একটা বাবলস এর মধ্যে থাকি, কারণ আমরা সেন্টার ঢাকাতে থাকি। কিন্তু ওই যে গ্রামের মানুষের ইগুলা, ওইখানে মানুষের এই বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে এই বাউলগুলো। তাহলে তাদেরকে ক্রোনোলজিক্যালি আক্রমণ করা হয়েছে, এবং এই আক্রমণটা এই জন্য করা হচ্ছে না শুধুমাত্র যে তাদের এখানে ইয়ে আছে, তারা যেভাবে যাত্রা সরিয়েছে, যেভাবে আপনাকে শুনেছে, আপনি খেয়াল করবেন এখন মুভমেন্টটা হচ্ছে, এবং সেটা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ মুভমেন্ট না, হঠাৎ করে তাদের গান বাজনার প্রতি একদম ভীষণ রকমের বিতৃষ্ণা। আর এটাকেও আপনাকে একটু আগে যেমন বললাম যে আপনি মবকে এনরোস করেছেন, লেজিটিমাইজ করেছেন, আপনি গান বাজনাকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ওই সময় থেকে, সঙ্গীতের শিক্ষক এবং শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের এই যে এটা যখন আপনি বললেন ফান্ডের অভাবে আপনার এরকম একটা ঘটনা ঘটেছে, তখন আপনি তো আবার এটাকেও এনডোর্স করে দিয়েছেন। মানে ব্যাপারটা গুলো এরকম না, এবং এই ফান্ডের অভাবে কি তাকে সেটার জন্য হুমকি ছিল, যেটা না করা হলে মানে সেই রকমের একটা আন্দোলন গড়ে উঠবে, এরকম একটা হুমকি তো ছিল জামাত সহ বিভিন্ন ইসলামিক দলের। অবশ্যই, এবং এবং আপনি যে বলছেন জামাতের কথা বলছেন, যে জামাত সহ, এখানে ব্যাপারটা জামাত না। আমি খুবই বিরক্ত আমাদের দেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং বিএনপি আর আওয়ামী লীগ নিয়ে তো আমার কথা বলারই নেই। মানে যে জায়গায় এসে দাঁড়িয়েছি তার সকল মানে সিংহভাগে দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে। কারণ আপনি আপনি কি দেখেছেন গত এই পুরোটা ঘটনা কি আদিবাসীদের ক্ষেত্রে, আদিবাসীদেরকে যখনই করা হয়েছে, মারা হয়েছে, আপনি কি দেখেছেন মেয়েদের, নারীদের যেভাবে হ্যারাস করা হয়েছে, নারী সংস্কার কমিশন নিয়ে যে কি হচ্ছে, কোনো একটি জায়গাতে একটি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি একটা শব্দ করছে? Did they say সেটাই anything? জিজ্ঞাসা করছিলাম। জি, No, they didn't, because they don't care. তারা মুখে ঠুলি দিকে বসে আছে, বিকজ তাদের ধারণা হয়েছে যে কিভাবে আমার ভোট ব্যাংক যাবে আর কোন দিকে আমি যাব, এবং উইচ ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। সো আমি এখানে কোনো প্রত্যাশাই করি না। কিন্তু এই যে একটা গভর্নমেন্ট আছে, যে গভর্নমেন্ট এখনো ম্যান্ডেটের দাবি করে যে সে নাকি জনগণের ম্যান্ডেট আসছে, সেই গভর্নমেন্টের কি সমস্যা হয়েছে? সে কাদেরকে সার্ভ করছে? তার জনগণ কারা? তাহলে সে ঘোষণার দিক, তার জনগণ হচ্ছে আপনার এখানকার যারা ফার রাইটিস্ট গ্রুপ, তাহলে উনি বলুক যে আমি বাংলাদেশের জনগণের গভর্নমেন্ট না, আমি হচ্ছে ফার রাইটিস্টদের গভর্নমেন্ট। বাংলাদেশে কোন ক্ষণে, কোন সময়, কি সময়, আচ্ছা এইরকম একটা অস্থিতিশীল সময়ে বাংলাদেশে এখন কারা আসে? বাংলাদেশে কিভাবে বিভিন্ন আশেপাশে নেপাল, তারপরে হচ্ছে আপনার পাকিস্তান অথবা ইন্ডিয়ান, এখানে এখানে কারা অজাচারে অবাধে ঢুকে যাচ্ছে, যারা তাদের নিজ নিজ দেশেই খুব একটা মুভমেন্ট করতে পারে না, এবং এই নামগুলো আমি আপনার সাথেও নিতে পারবো না বিকজ অফ দ্য ক্রাইসিস অফ মাই ওন লাইফ থ্রেট। তাহলে এই বাস্তবতাগুলো তো আমাদের জানতে হবে। হঠাৎ করে যেখানে যে রাষ্ট্রে এত ফ্রাজাইল সিচুয়েশন, আপনি এখানে তাদেরকে হঠাৎ করে আসতে দিবেন, এর কারণটা কি? এগুলো কি আমরা বুঝি না? আমরা বুঝি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনাকে একটু এখানে তো আমি আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তুলেন, আমি মুস্তফা ফিরোজ আপনার কাছ থেকে একটু বিষয়, কারা ঢুকছে আসলে বিভিন্ন দেশ থেকে, এখানে কোনো সংকট কি আসলে আছে? স্নিগ্ধা রেজওয়ানা যেদিকে ইঙ্গিত করছেন, আপনি কি কোনো রকম মানে বিষয়টিকে সংকটপূর্ণ মনে করেন? তিনি বলছিলেন নেপাল থেকে, পাকিস্তান থেকে, তারা নিজ দেশে থাকতে মানে যেখানে প্রকাশ্যে কাজ করতে পারছে না, মুভমেন্ট করতে পারছে না,
আমাদের দেশে আসছেন, আপনি কি কোনো সংকট দেখেন? না, একটা নানা বহুপাক্ষিক তো একটা ইয়ে চলছে, সেটা তো নিশ্চয়ই উদ্বেগের ব্যাপার। মনে হচ্ছে যেন আহ এটা বিভিন্ন দেশের ছড়ায় ছিটায় থাকা যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলো একত্রিত হচ্ছে। এবং আপনি দেখেন সম্প্রতি পাকিস্তানে কয়েকটা টিটিপি সদস্য যারা নিহত হয়েছে, সেখানে বাংলাদেশি 2-3 জনকে পাওয়া গেছে, আরো কতজন আছে কেউ জানে না। তো এই 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 ইন্টারাকশন গুলো তো বাড়তে থাকবে, এবং তখন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। তো জি এই প্রবণতাগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ওই যে যেটা আপা বলছেন, এটা ঠেকানোর জন্য বা এটা যে একটা বড় ধরনের একটা মানে নিরাপত্তা সংকট হতে পারে ভবিষ্যতে, এবং পশ্চিমারা তো এই সমস্ত গুলোর উপরে নজর রাখে, তখন হঠাৎ করে যখন নাকি তারা একটা স্ট্যান্ড নেবে, তখন তো আমরা বেকায়দা পড়বো। আর সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে একটা পরিবর্তন হলো, সেই পরিবর্তনের লক্ষ্যটা কি ছিল? সেই লক্ষ্যর জায়গা থেকে সেই আওয়ামী লীগের যে বয়ান, ভারতের যে বয়ান, দেখা যাচ্ছে তো কয়েকদিন পরে আমরাই বলবো যে না, তাহলে তো এরাই তো সঠিক কথা বলছে। কিন্তু মানে এই যে বলার সুযোগটা পাচ্ছে, এই সুযোগটা আমরা করে দিচ্ছি কেন? বিএনপি সরকার তারা কেন দৃঢ় হচ্ছে না কেন? তার আইন প্রয়োগকারী সংস্থাগুলো সোচ্চার হচ্ছে না কেন? কেন দুর্বলতা দেখা দেখা হচ্ছে? সেই জায়গাগুলো কিন্তু মানে অনেকের মধ্যে এখন প্রশ্ন। এবং আস্তে আস্তে এই বিষয়গুলো যখন যত বেশি প্রকাশিত হবে, তত বেশি কিন্তু যেই শক্তিগুলো বাংলাদেশকে একটা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের এবং সব দল মত বিভিন্ন গোষ্ঠীর যার যাদেরকে নিয়ে বসবাস হবে, তাদের অধিকার সংরক্ষিত হবে, এরকম একটা সমাজ ব্যবস্থার কথা যারা চিন্তা করছিল, তারা কিন্তু আস্তে আস্তে যারা আছে অল্প কিছু, তারাও কিন্তু আস্তে চুপ হয়ে যাবে। তখন কি হবে? তখন তো বড় রাজনৈতিক দল, যদি আমরা বলি যে একটা ডেমোক্রেটিক প্রতিষ্ঠান হিসেবে বা দল হিসেবে এখনো বিএনপি সামনে আছে, তো বিএনপিও তো আস্তে করে এটা এইসব শক্তির সাথে আপোষ করবে। কারণ অতীতের যেই মানে পোলারাইজেশন, সেই পোলারাইজেশনের সময় এদের কোন কোন শক্তি তো বিএনপির সাথে ছিল, তখন ছিল একটা ভোটের হিসাব, ক্ষমতার হিসাব। এখন দেখা যাচ্ছে এটি তো কাল হয়ে যাচ্ছে বিএনপির জন্য, কারণ বিএনপি এখন স্ট্রংলি কোনো কথা বলতে পারছে না, যার এখনো ফলে সেই ভোটের হিসাব করেই বিএনপি আর স্ট্রং হতে পারছে না। পারছে না। তো এই ভোটের হিসাব করতে যে তো বিএনপি ভেতরে তো কলিজারা ধরে খেয়ে ফেলবে তারা। তো তখন বিএনপি কি করবে? তখন তো কিছু করতেও পারবে না। এই ঘটনাগুলো দেখেন, শুধু এটা আমাদের সমস্যা না, এই পুরো আফগানিস্তান, পাকিস্তান, এই সব জোন ধরে যদি এই একটা উগ্রপন্থাদের একটা নেটওয়ার্ক গড়ে ওঠে, তখন আমরা তো একটা নিরাপত্তা সংকটে পড়বো। তখন আমরা শুধু না, প্রতিবেশী দেশও তখন বলবে যে তোমার দেশে তো এইগুলি হচ্ছে। তা তো তখন বলছি। আর একটা পরিস্থিতি তৈরি হবে, তাই না? আমার মনে হয় যে আমি বোঝাইতে পারছি আপনাকে। জি জি, প্রতিবেশী দেশ তো সেটি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আপনি মুস্তাফিজ, আপনি আশঙ্কা প্রকাশ করছিলেন নির্বাচনকে ঘিরেও ভোট দিতে যাবেন কিনা যদি পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা হয়। মানে এটা নিয়ে আমি একটু ভাবছিলাম যে মানে আসলেই তো যেইভাবে করে পরিস্থিতি নিয়ন্ত্রণ, এমনিতেই নির্বাচন কমিশন জানিয়ে রেখেছে 67% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব অজয় জয় তিনি বলে রেখেছে যে তাদের ব্যান উঠিয়ে না নিলে আওয়ামী লীগের উপরে বা নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সহিংস হয়ে উঠবে কর্মীরা, সেই হুমকিটাও আছে। তার মধ্যে যে মবের ঘটনাগুলো বারবার দেখা যাচ্ছে, এবং পুলিশ সেখানে, আপনি বলছিলেন মোস্তাফিজ, যে কিরকম আসলে তাদের খুব একটা প্রতিরোধ করার ব্যাপার দেখা যাচ্ছে না, শুধুমাত্র 32 নম্বরে দেখলেন। এবং সেখানে আমরা দেখলাম যে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তার একটা আহ্বান শোনানো হলো যে আপনারা আজকে নিরাপদে ফিরে যান, অন্য দিন এসে আমরা এটা ঘুরিয়ে দেবো বা ভেঙে ফেলবো। মানে তারই নির্দেশনায় এসেছিলেন এবং আহ্বানে এসেছিলেন, তার তার বক্তব্যই আবার শোনানো হলো। এভাবে আম, আসলে প্রশ্নটা আগেই ছিল যে এরকম পরিস্থিতিতে কিভাবে সুষ্ঠু নির্বাচন বা নির্বাচন কিভাবে সম্ভব। আসলে কি এরকম পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব? দেখলাম 64 জেলায় এসপিদের লটারির মাধ্যমে নিয়োগ করার ব্যাপারটা সরকার সেই লটারির মাধ্যমে চূড়ান্ত করেছে। মানে এভাবে করে কার্যকর হবে, ঠিকঠাক হবে পরিস্থিতি? আপনি আমাকে অপমান করবেন করে, মানে তার মানে আপনি আমাকে বিশ্বাস করছেন না বলে লটারিতে ফেলে দিচ্ছেন। লটারিটাও তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা না জায়েজ, তাই না? আপনি সেই লটারির মাধ্যমে আমাকে করতেছেন, এটা কি হয় কখনো? আপনি, আমি যদি জামাত হই, আমি যদি বিএনপি হই, তাহলে তো আমি যেই প্রান্তেই থাকবো সেই প্রান্তেই তো সেই লক্ষ্যটা আমি বাস্তবায়ন করবো।
তো সুতরাং আপনি প্রশাসনকে নিয়ে খেলতেছেন, যাদের উপরে গুরু দায়িত্ব তাদেরকে অবিশ্বাস করে লটারির মধ্যে ঢুকাই দিচ্ছেন। এগুলি হয় না। একটা যে কোনো ব্যবস্থা মানে বা একটা মানে কি বলে লক্ষ্য অর্জন হুম, করতে গেলে একটা পলিটিক্যাল উইল, কমিটমেন্ট এগুলো খুব দরকার। সেইগুলি শুধু প্রশাসন সরকার সবাই মিলে, কিন্তু আপনি এক পক্ষকে আসামি বানাচ্ছেন, বানায় বলতেছেন যে এইটাই হচ্ছে এইভাবে কাজ করতে হবে, কারণ তোমার উপরে আহ, বলা যায় না তুমি হয়তো হুম। এর পারপাস সার্ভ করবো, ওর পারপাস সার্ভ করবা। এগুলি খুব মানে হাস্যকর ব্যাপার এগুলো। এইভাবে একটা ভালো নির্বাচন আমি মানে দেখি না, লক্ষ্য দেখি না। এখন শেষ ভরসা সেনাবাহিনী। সেনাবাহিনী তো আবার তার সীমাবদ্ধতা আছে, সে তো শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করে না, সে চিন্তা করে আন্তর্জাতিক বাহিনী। ফলে সে কতখানি অ্যাগ্রেসিভ হবে, সে কতখানি নিয়ন্ত্রণ করার জন্য সোচ্চার হবে, এটা আমার সন্দেহ হয়। ফলে জি, ফোর্সটা, পুলিশ, তার উপরে সরকারের বিশ্বাস নেই, প্রশাসনের উপর বিশ্বাস নেই। তার মধ্যে আবার বিএনপি বলতেছে এরা হচ্ছে জামাত, জামাত বলছে এরা বিএনপি, আর এনসিপি হুম, বলতেছে এরা জামাতও এরা বিএনপিও। হুম, হুম। তাহলে আপনি এই অবস্থার মধ্যে কিসের ভরসা, যখন নাকি এই যে দানবীয় শক্তিগুলো মানে জি, সামনে উঠে আসতেছে, ওরা তো তখন একদম। জি, একটা পরিস্থিতি তৈরি করবে, তখন একটা আপনি কিভাবে ফেস করবেন, কিভাবে মোকাবেলা করবেন। তো বিশাল মানে এটা বড় একটা অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন অনিশ্চয়তা, আপনার অনেক আপনার শঙ্কা তৈরি হচ্ছে। আপনার অনেক বক্তব্য থেকে বড় বড় প্রশ্ন তৈরি হচ্ছে। জানি না প্রশ্নের উত্তরগুলো কিভাবে খুঁজছে সরকার, কিন্তু লটারির মাধ্যমে একটা উত্তর খোঁজার হয়তো তার চেষ্টা করলো। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি আসলে কিভাবে দেখেন লটারির মাধ্যমে এসপিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে? এটি একটা, এবং যেটি প্রসঙ্গ তুলছেন মোস্তাফিজ, এবং এটি আসলে তথ্য উপদেষ্টা বলেছেন, একদম সরাসরি তথ্য উপদেষ্টা চোখের সামনে নাকি ভাগ বাটোয়ারা হয়ে গেছে বিএনপি এবং জামাত। এটা আগে মানে পিঠা ভাগাভাগির গল্প শুনতাম, এখন ডিসিএসপি ভাগাভাগি হচ্ছে। মানে সেই সমস্যার সমাধান হলো এই লটারির মাধ্যমে, মানে এটা জামাতের এরা বিএনপি, এই সমস্যার সমাধান হলো ভাগাভাগি সমস্যা? আপনার কি মনে হয়? না না, দেখেন আপনি, আমরা তো বাংলাদেশের নাগরিক, এটা একটা আমাদের দুর্ভাগ্য, জাতিগতভাবে দুর্ভাগ্য। কিরকম? আপনি যখনই দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা বলা হয় যে আপনি মানে ডিসি, এসপি বা কেউ কোনো না কোনো দল দিয়ে আমরা দেখবো। মানে এটা ইজ নট অ্যাবাউট এখন, এটা এখন না। হুম, আপনি সবসময় এটা অমুক অমুক পন্থী, তমুকে তমুক পন্থী। কারণ আমরা তো ওই জায়গাটায় পৌঁছাতে পারিনি যে আপনি একটা মানুষের যোগ্যতার ভিত্তিতে মনে করেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি কোন আমলে নিয়োগ পাইছি, এখন আমি ওই দল করি বা না করি, বাই হ্যাঁ, ডিফল্ট মানুষ ভাববে যে, এবং আমি বলতে শুনেছি হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ, একদম। চাকরি পেয়েছেন, আজব তো, আপনাদের আমলে চাকরি পেয়েছি, তা আমি যে একটা ফ্যাকাল্টির ফার্স্ট ক্লাস ফার্স্ট, তো ওটা কি আপনাদের আমলে হয়েছে নাকি? গল্পটা তো এরকম ভাবে হয় না। কিন্তু আমাদের একটা, ভাগ্যিস বলে না আমার আমলে জন্মগ্রহণ করেছেন, অতএব আপনি আমার, এটা যে বলে না এই কত। জি, না সেটাই, মানে এটা একটা একটা আমাদের একটা সংকট, এটা আমি বলছি এটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা সংকট। এখন সেই জায়গা থেকে তো আপনি বেরোতে পারবেন না, মানে আপনি তো এখানে খুঁজেই পাবেন না, সবাই সবার কোনো না কোনো দলেরই হবে। তো এটা একটা বাস্তবতা। কিন্তু এই যে ডিসি, এসপি দিয়ে আপনি যখন ভোট করবেন, মানে এটা তো ওই যে আমরা ছোটবেলায়, মুসাফির ভাই আপনি খেলেছেন কিনা বা শারমিন, আমরা মাংস জি, চোর খেলতাম, মানে হ্যাঁ, হ্যাঁ, ওদিকে কে যাবে, হ্যাঁ, এদিকে কে যাবে, লটারি করো। এটা কি এরকম ছিল নাকি? ধরেন যে কখনো পার্বত্য চট্টগ্রামে যার পোস্টিং এ হয়নি, যে যে সারা জীবন ঢাকা শহরে আছে, সে কিছুই জানে না, এখন আপনি কি করলেন, লটারিতে তাকে পার্বত্য চট্টগ্রামের একটা কেন্দ্রে বানিয়ে দিলেন। হুম। হাউ দ্যাট উইল বি এবল টু ম্যানেজ সাচ এ থিং? এটা ম্যানেজ করবে কি করে? তার তো ওই এবং আইডিয়াই। তার উপরে ডক্টর স্মিতারের জন্য এই লাইনেই আর একটা বিষয় দেখছিলাম আমি, পত্রিকাতে যখন পড়ছিলাম, প্রথম আলো বলছে, পুলিশ সূত্রের বরাত দিয়ে তারা বলছে যে অতীতে এসপি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মানে মানে অভিজ্ঞতার জায়গায় তাহলে আরো ক্রাইসিস নাকি? এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার না? হুম, হুম, আমি বুঝি যে তারা এই কথাগুলো বলছেন কেন, তারা চিন্তা করছেন যে ওই এলাকায় গেলে সে তার পাওয়ার প্র্যাকটিসটা করবে, হুইচ ইজ ট্রু। এই ভয়টা থাকা মানে হুম, থাকা যৌক্তিক। কিন্তু এট দ্য সেম টাইম, মানে আমাকে যদি এখন হঠাৎ করে বলা হয় যে আপনি এখন ইসেতে যে কুমিল্লায় চলে যাবেন, এবং সেটা একটা একটা বিশাল বড় গুরু দায়িত্ব আপনাকে দিতে হবে, আমি কুমিল্লায় ঘুরতে যেতে পারি, একটা গুরু দায়িত্ব পালন করতে যেতে পারি না, আমি তার একটা নর্মাল রেগুলার ডিউটি দিতে পারি। তাহলে এটাই যদি হবে, তাহলে এই নির্বাচন কমিশনের উচিত ছিল আজকে থেকে আরো 7 মাস আগে, 6 মাস আগে এই ধরনের একটা কাজ করে সেটা ফিক্স করা, কিন্তু তারা তো সেটা হুম। করেননি। আপনি নির্বাচনটা যখন যত আগে আসবে, আপনি তো এখনো তো আপনি এটাকে কনফার্ম করতে পারেননি। দেখেন এই পুরো প্রক্রিয়াটাতে আমরা না জাতিগতভাবে একটা ডেড এন্ডে এসে দাঁড়িয়েছি। এটা এত দুঃখজনক। আমি আপনাকে কিছু ফ্যাক্ট বলি। ধরেন কোনো কারণে নির্বাচন হলো না, নির্বাচনের পরিস্থিতি নাই। আমি যদি এখন এটা বলি, শারমিন,
আমি জানি যে এই দেশে এই অবস্থায় যদি এই গভর্নমেন্টই থাকে, তার সেই ক্যাপাসিটি, তার সেই লোকবল কিছুই নাই, এবং যারা তার আশেপাশে দানবীয় আকার ধারণ করছে, সেটা আমার দেশটাকে একটা ফার রাইটিস্ট জায়গাতে নিয়ে যাবে। একজন নাগরিক হিসেবে আমি তো সেটা চেতে পারি না। আমি তো এই মব হুম সন্ত্রাসের চেতে পারি না। বাস্তবতাটা বলছি আপনাকে, আই ক্যান নট। আমি যে হুম কোনো মূল্যে চাবো আমার দেশ একটা স্থিতিশীল পরিবেশে আসুক। হুম কিন্তু এটা যদি আমি এখন নির্বাচন, মানে এই পরিস্থিতি নাই বা নির্বাচন চাই না, আমি এই এই এক ফাঁদে পড়া। আবার হুম দেখেন, যদি আমি নির্বাচন চাই, হুম তাহলে হুম এই যে পরিস্থিতিতে যাচ্ছে, যে প্রক্রিয়াতে আমরা কাজ করছি, এটা হুম তো খুবই অ্যালার্মিং। কারণ আমি আবারও বলেছি যে রাজনীতিতে তো কোনো কিছু এন্ড হয়ে যায় না। আপনি 2014-তে যেখানে যেভাবে ছিলেন, 2018-তে যেভাবে ছিলেন, হুম 2024-এ সেভাবে থাকবেন, এখন 2026-এও আপনি আবার সেই জায়গায় যেয়ে দাঁড়াবেন। আমি সেটাও চাই না। মানে হুম। এই যে বলে না, মানে মানে আসলে বোঝা যাচ্ছে, এইরকম হ্যাঁ হ্যাঁ, এইরকম উভয় গ্যাপ, সংকট, এদিকেও ফাঁদ উভয় ওদিকেও সংকট। ফাঁদ, আমি ওদিকেও স্পষ্ট। বিপদের মধ্যে আছি, আমি এদিকেও বিপদের মধ্যে আছি। আর এই জাতি তো মনে করেন আপনার সাথে কথা বলবো, একটা সঠিক ন্যায্য কথা বলবো, এটা অমুক দলের যাবে, সে বলবে এই আমাদের দলে। আবার অমুক দলের বিপক্ষে যাবে, সে বলবে এটা আমাদের দল। এটা একটা অদ্ভুত জাতিগত দ্বন্দ্বে বলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ আমার মনে হয় না স্বাধীনতার পরে হুম এরকম একটা ক্রাইসিস মোমেন্টে এসে পড়েছে কিনা। কিন্তু জি এই মোমেন্টের মধ্যে আমি আছি, কারণ যে কোনো মূল্যে এই দেশটাকে একটা স্থিতিশীল করার জন্য একটা নির্বাচিত সরকার আসতে হবে। আবার এই যে আরেকটি গ্রুপ উঠছে, এক অদ্ভুত গ্রুপ না? যেমন মনে করেন, আপনি একদিকে বলেন কোন আমাদের সকলের মানে দায় দায়িত্ব নিয়ে নেওয়া গ্রুপ, মানে বিশেষ করে নারী জাতির দায় দায়িত্ব নিয়ে নেওয়া গ্রুপ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। কারণ মানে তাকে কেউ বলে নাই, কিন্তু সে তো মেয়ে মানুষ, কি করবে, কি পড়বে, কি খাবে, কতক্ষণ কাজ করবে, সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। তো এই কারণে বললাম যে আমাদের দায়িত্ব নিয়ে নেওয়া যে গ্রুপ আছে, সেই হুম গ্রুপ আপনার একদিকে বলছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাবেন, একদিকে জুলাই সনদের কথা বলে, আবার বলে শরিয়াও কায়েম করবে। আচ্ছা আমাকে বলেন তো শারমিন, শরিয়ায় যদি কায়েম করবেন, জুলাই সনদ দিয়ে কি করবেন? আমি তো বুঝলাম না। শরিয়া আর জুলাই সনদ খুব কন্ট্রাডিক্টরি হলো না? মানে ব্যাপারটা কি, ঘটনাটা কি, কত হুম মানুষকে বোকা বানানো যায়? তাহলে আপনার সেটাও আবার একটা গ্রুপ তৈরি জি হয়ে আছে। তো আবার আপনার যতগুলো গ্রুপ আছে এরকম, তারাও এত ওত পেতে আছে পশ্চিমা ভারতীয় প্রত্যেকের ইন্টারেস্টের এরিয়া, জিও পলিটিক্যাল হুম কারণ হুম হুম বাংলাদেশ, জি পশ্চিমাদের ইন্টারেস্ট জিও পলিটিক্যাল কারণে বাংলাদেশ, ভারতীয় চাচ্ছে তারা তাদের ইন্টারেস্ট আমাদের। এতগুলো সমীকরণকে বের হয়ে আসাটা যে কি ভয়ঙ্কর কঠিন, যে চাইলেও হুম, আমরা আসলে। এদিকেও ফাঁদ ওদিকেও ফাঁদ, আপনি যে বলছেন গ্যারাকলের মতো পরিস্থিতি। স্নিগ্ধা জনা, ধন্যবাদ আপনাকে। এই যে মানে মোস্তাফিজ, আপনিও ভূ রাজনীতি কিছুটা নিয়ে একটু আগেও কথা বলছিলেন। আমরা কদিন আগে দেখলাম অজিত দোভাল ভারতে গেলেন, এখন শুনছি ভারত থেকে তারপরে তিনি এসে দোহা গেছেন, সেখানেও নাকি একটা ভারতীয় গণমাধ্যমে পড়ছিলাম যে সেখানেও নাকি মার্কিন প্রতিনিধির সাথে দেখা হবে, তিনি দোহা গেছেন। কি স্পষ্ট কাজে গেছেন সেটিও খুব ব্যাখ্যা নাই। আহ, মানে আসলে এটাও কি আমরা জানি কেন গেলেন ভারতে, কেন যাচ্ছেন? মানে নিরাপত্তা উপদেষ্টা তিনি আসলে কি পারপাসে কাজ করে যাচ্ছেন আমরা কি জানি মোস্তফা ফিরোজ? বা রাজনৈতিক দলগুলোও কি সঠিকভাবে জানছেন? আহ, মানে খলিলুর রহমানের কথা বলছেন? জি জি, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। না, সেটা তো কোনো ব্রিফ ব্যাখ্যা দেওয়া হলো না, কারণ একদিন আগে উনি গেলেন, ভারতে গেলেন, যে কি কথা হলো। আমরা যতটুকু যেটা ধারণা করি, যে ভারতের পক্ষ থেকে হয়তো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে রিকোয়েস্ট করেছেন, যে যেহেতু তারা স্বচ্ছ নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে যে আহ, যে ফাঁসির মাফ করবেন, মৃত্যুদণ্ড যে রায়টা হলো, সেই রায়টা রিল্যাক্স করা যায় কিনা, বা সেটা নিয়ে যাতে একটা ইয়ে, মানে ভারতের উপর চাপ তৈরি না হয়। সেই ক্ষেত্রে এত কন্ডিশন এমন হতে পারে যে শেখ হাসিনা কথা বলবে না, হুম বাংলাদেশও আহ, তাকে ফেরত আনার জন্য ভারতের উপর চাপ তৈরি করবে না, এমন হতে পারে। এখন কি কথা হয়েছে, বাংলাদেশের অবস্থানটা কি ছিল, সেটা তো পরিষ্কার হয়নি। সেই জায়গাগুলো তো ফাঁক থেকে গেল, যার জন্য এই যে আমি যে কথাগুলি বললাম, এটা 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 হইতে পারে হুম বলে তো দিলাম, কিন্তু এটা তো হয়নি। কিন্তু মানে আমি তো আর মুখ বন্ধ রাখবো না, আমি কিছু জানলাম হুম না বলে আমি পরিস্থিতি
বুঝে কি আমি কোনো আমার এটা কিন্তু দেবো না? প্রশ্নটা তো এখানেই যে কেন কিছু জানানো হয় না, না আমাদের, আচ্ছা আমরা না হয় নাই জানলাম, গণমাধ্যম করি বা সাংবাদিকরা, রাজনৈতিক দলগুলোও তো আসলে জানছে না, রাজনৈতিক দলগুলো এটাও জানলো না যে মানে বন্দর নিয়ে চুক্তি হয়েই গেল, জানলো অবশ্য, কিন্তু তারা আসলে কেউ কিছু বললো না। তারেক রহমানকে দেখছি এখন বলছেন যে ফেসবুক পোস্টে যে এলডিসির সিদ্ধান্ত বা বন্দর নিয়ে চুক্তি সেটা এই সরকার করতে পারে না, কিন্তু করে ফেললো, সেটিও রাজনৈতিক দলগুলো নানান সমালোচনা সত্ত্বেও করে ফেললো। তার আগে করিডোর নিয়ে সেটাও রাজনৈতিক দলগুলোর অজ্ঞাতেই করে ফেলছিল। তারপরে এনডিএ হয়ে গেল যুক্তরাষ্ট্রের সাথে, সেটিও রাজনৈতিক দলগুলো ঠিক জানলো না যে কি কি শর্ত আসলে সেখানে ছিল। মানে কোথাও শক্ত কোনো প্রতিবাদ হচ্ছে না, মানে যা যা করছে সরকার প্রতিবাদ করছে একরকম না। গোপনীয়তার সাথেই হয়ে যাচ্ছে কিনা। জি। প্রতিবাদ তো করছে না, কারণ হলো যে এই মানে সবগুলো রাজনৈতিক দলেরই কোনো না কোনো ক্ষেত্রে অস্বস্তি আছে, কিন্তু ফাইনালি তারা জানে যে এই সরকারের তো আসলে আলটিমেটলি তো তাদের প্রোডাক্ট। ফলে তাদের প্রোডাক্টটাকে তারা হয়তো ঠিক মতো কাজ করতেছে না, কিন্তু এই জন্য হয়তো বকা দিচ্ছে। কিন্তু ফাইনালি যে শক্ত প্রতিবাদ করে যেভাবে একটা রাজনৈতিক সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নেয়, সেই অবস্থানটা কিন্তু তারা নিতে পারছে না। কিন্তু এই যে সব ক্ষেত্রে আপোষ করতে করতে এগুলি কিন্তু পরে, যেমন ধরেন আদানির চুক্তি, এটা এখন গভর্নমেন্ট মনে করে যেন তার জন্য একটা কাল হয়ে গেছে। তো পরে এই যে আপনি বন্দরের চুক্তিটা করে ফেলেন, ভেতরে কি আছে আমরা জানি না। হুম। এটা দেখা গেল পরবর্তী সরকার এসে এটা কি পাল্টায় দেবে, বদলায় দেবে, সেই লসটাই হয়তো নাই। যদি দিতে চায় তাহলে সেটা বড় ধরনের একটা আন্তর্জাতিক মামলার মধ্যে পড়বে। তো এটা তো মানে কেউ ক্লিয়ার করতেছে না। এবং মানে অ্যাটলিস্ট এই ইস্যুতে, জাতীয় ইস্যুতে জামাত বিএনপি মিলে যে গভর্নমেন্টকে বলবে যেটা ব্যাখ্যা চাই, সেটাও তারা দিচ্ছে না। একটা অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে যেন জামাত বা বিএনপির মধ্যে কোন একটা দল আওয়ামী লীগ আর কোন একটা দল বিএনপি, আগে আমরা হুম। যেটা দেখি। অথচ এই দুইটা রাজনৈতিক দল তো 15-20 বছর ধরে একসাথে আন্দোলন করছে। হুম। তাহলে তারা কেন জাতীয় ইস্যুতে, বলা হচ্ছিল যে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোথায়? এগুলো তো জাতীয় ইস্যু, বন্দর হলো তো আমাদের একটা জাতীয় ইস্যু, সেই ইস্যুতেও তো আমরা ঐক্যবদ্ধ হতে দেখছি না। ফলে এক ধরনের হতাশা কিন্তু নেমে আসতেছে আস্তে আস্তে হুম। বিভিন্ন ক্ষেত্রে। এখন কেন রাজনৈতিক দলগুলো চুপ আছে? এখন এরা তো, রাজনৈতিক দলগুলো তো জনগণের, দেশের স্বার্থ দেখবে, তো তারা কেন চুপ হয়ে আছে? এটা তো পরিষ্কার হচ্ছে না। একদম, আমি এখানে একদম ডক্টর স্নিগ্ধার জন্য ছোট্ট 2 মিনিট একটু আপনার কাছ থেকে শুনবো যে আমরা আসলেই ওই যে আপনি বলছিলেন সঙ্গীত শিক্ষক বা শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিল করতে হবে, সেজন্য একটা চরম আন্দোলনের হুমকি দেখলাম, নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে সেটার জন্য আন্দোলন হবে, কড়া আন্দোলন হবে, হুমকি হুমকি শুনলাম। কিন্তু এই যে বিষয়গুলো যেগুলোকে দীর্ঘমেয়াদে বাংলাদেশকে বেঁধে ফেলবে, যেটা দিয়ে আসলে সরকার মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোই বলছে যে এই সরকারের এই কাজটি করবার ম্যান্ডেট নাই, সেই যে কাজগুলো হয়ে যাচ্ছে কোনো রকম আলাপ আলোচনা ছাড়া, সেখানে তো কেউ আসলে আন্দোলন হুমকি ধামকি প্রতিবাদ করছে না। কেন করছে না? মানে এগুলো সিরিয়াস না, ওগুলো সিরিয়াস। না, এখানে ব্যাপারগুলো আমি এরকম ভাবে মনে করি না। আমি প্রথম কথা হচ্ছে এখানে একটা লিগ্যাল ব্যারিয়ার আছে। লিগ্যাল ব্যারিয়ার হচ্ছে বাংলাদেশের ল অনুযায়ী এই ধরনের চুক্তিগুলো আপনার পাবলিক করা হয় না। তো যে ফাইলটা পাবলিক করা হবে না, ধরেন আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট, কিন্তু আমি যখন এই জিনিসটা পড়তেই পারবো না, জানতেই পারবো না, আমার যখন এক্সেস থাকবে না, তখন কিন্তু সেটা নিয়ে ভালো মন্দ বলা বা সেটা নিয়ে যে আমি একটা মুভমেন্ট করব, সেটার সুযোগটা কম। এটা হচ্ছে প্রথম একটা সংকট। দ্বিতীয় সংকট, আমি যতটুকু জানি যে বামপন্থী বেশ কিছু মানুষ, এবং আমার আই ক্যান রেফার প্রফেসর আনু মোহাম্মদের নামও রেফার করতে পারি, তিনি কিন্তু এই বিষয়টাকে বারবার পয়েন্টিং করে রাখার চেষ্টা করছেন, এবং আমার মনে হয় লং মার্চও মানে এটাও কিন্তু তারা করে এসেছে। কাজে এটা যে একেবারে হয়নি ব্যাপারটা এরকম না। এবং আরেকটা কিন্তু যে তাদের কাজ, তাদের কথায় তো আসলে খুব কাজ হয় না অনেক সময়, তারা আগের সরকারের আমলে কার বিভিন্ন কথায় সরকারের কাজ আমলে হচ্ছে, বলে কার এসছেন। কথায় কাজ হচ্ছে? গত গত যাদের মানে তারা তো বলেন না, বলছেন না, 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 এটাই তো শুনেন, প্রশ্ন খুব। এক্ষেত্রে আমাকে বলতে হবে তাহলে এখন এক কাজ করতে হবে আমাদের, অত্যন্ত শ্রদ্ধাভাজন যারা আছেন আর কি, মানে ধরেন আমাদের দেশের নাকি খুবই গুরুত্বপূর্ণ নেতা মাওলানা মামুনুল হক, তারপরে হচ্ছে আমাদের জামাতের নেতা শফিক সাহেব, এরকম যারা গুরুত্বপূর্ণ নেতা এই মুহূর্তে, তাদের কাছে যেতে হবে চুক্তি নিয়ে। যদি তাদের একটু দয়া হয়, তাহলে তারা যদি একটু মনোযোগ দিয়ে বলেন, তাহলে হয়তো বা শুনবেন। এখন তারা বলছেন না দেখে আমাদের জাতি দিশাহারা। তো এটা ভাবতে হবে। এছাড়া এই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না আপনাকে, তার কারণ হচ্ছে আমার হিসাব মতে এখানে কারো কথা শোনা হচ্ছে না। আমার হিসাব মতে এখানে কারো কথা শোনা হচ্ছে না, কারণ আমরা যেই মুহূর্তে এই দায়িত্বটা গ্রহণ করা হয়েছে, এবং আমি এই চুক্তির ক্ষেত্রে একটা কথা বলতে চাই, আপনি ডে ওয়ান থেকে আপনার যখনই দায়িত্বটা দেওয়া হচ্ছে, বা আমার যতদূর মনে পড়ে সেদিন একটা ফটো কার্ড আসলো সম্ভবত 2001-2 এর সময়ও,
আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এরকম একটা স্টেটমেন্ট দিতে দেখলাম যে উনি চিটাং বন্দরটা মুক্ত করে দেওয়ার কথা বলছিলেন হুম এরকম একটা হুম সময়, আমি হুম সালটা আসলে এক্সাক্ট জানি না। সো আপনি যদি সেইটা দেখেন তাহলে সেক্ষেত্রে কি হয়েছে আমি যেটা বুঝতে পারি যে বহুত আগে থেকে, কারণ দেখেন ওই যে আমরা পড়েছিলাম মার্চেন্ট অফ ভেনিস, মানে আপনার বন্দরে যারা ব্যবসায়ী থাকে, হ্যাঁ, তাদের জন্য হুম বন্দর খুব লুক্রেটিভ থাকে। তো এখন এক একটা মানুষের তো প্রায়োরিটির ব্যাপারটা আলাদা। এখন যদি এই গভর্নমেন্টের প্রায়োরিটির ক্ষেত্রে যদি বাণিজ্য বা বন্দর খুব হুম প্রায়োরিটির প্রথম টপ প্রায়োরিটি হয়ে থাকে, আপনি দেখবেন যতবার নির্বাচনী ভোট টাইম ডেট নিয়ে হুম হুম আলোচনা করা হয়েছে ততবারই প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ়তার সাথে বন্দর নিয়ে কিন্তু একদম কোনো জি কম্প্রোমাইজে যাবে না বলে দিয়েছেন। হুম হুম কাজে এই ক্ষেত্রে আসলে আমি মনে করছি যে আপনি যে কথাটা বলছেন যে কারা হুম বলবে, আই ডোন্ট থিঙ্ক সো হুএভার সে সাচ এ থিং তাদের কোনো ইস্যুজের আছে। আরেকটা বিষয় যেটা হয়েছে যে আমাদের পলিটিক্যাল পার্টিকুলার ক্ষেত্রে যে কোনো অর্থে তারা যেটা এখন তাদের, আমি জানি না যে আর কতদিন বিএনপি এই ট্র্যাকে দিয়ে চলবে। আহ, হুম কারণ যদি আমার ট্র্যাকটা খালি এটাই হয় যে আমি ক্ষমতায় যেতে চাচ্ছি অথবা আমি নির্বাচনে যেতে চাচ্ছি, এই ট্র্যাকে চলতে চলতে কতখানি লাভ লোকসান হচ্ছে এটা হুম মনে হয় বিএনপির একটু রিভাইজ করে চিন্তা করা উচিত। ভাবা উচিত। অনেক ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রজনা। শেষ করবো আজকের মতো। মানে আসলে হয়তো কিছু ভালোও হতে পারে, কিন্তু আমাদের সংকটটা হচ্ছে আমরা আসলে জানি না তো। ওই যে মুস্তাফিজ যেরকম বলছে, না জানি বলেই আমাদের কথা তো বলতে হচ্ছে, নানান রকম শঙ্কাও তৈরি হচ্ছে। সেই শঙ্কার জায়গা থেকে হয়তো প্রশ্নগুলো বারবার উঠে আসছে, কিন্তু উত্তর মিলছে না। অনেক ধন্যবাদ স্নিগ্ধা রজনা।